বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ উকিল উদ্দিন, প্রভাষক হিসাব বিজ্ঞান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে অধ্যকার অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আজকের আমাদের এই ক্লাসের জন্য তোমরা সকলেই প্রস্তুত এবং তোমাদের খাতা কলম পেন্সিল ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত থাকবে এবং আমাদের চলমান ক্লাসের বিষয়গুলো তোমরা তাৎক্ষণিকভাবে বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, শ্রেণী দ্বাদশ, অধ্যায় দ্বিতীয় এবং অংশীদারি কারবারের হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে অংশীদারি কারবার হিসাব নিয়ে একটি ক্লাস দিয়েছি। উক্ত ক্লাসে আমরা অংশীদারি কারবার কাকে বলে, অংশীদারি কারবারের বৈশিষ্ট্য এবং অংশীদারি কারবারের কি কি করণীয় বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের অংশীদারি কারবারের আলোচনার বিষয় হবে, পাঠ হবে অংশীদারি কারবারের কিভাবে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করা হয়। আমরা আজকের এই পাঠ থেকে যে বিষয়গুলো শিখতে পারবো তা হলো মূলধনের সুদ কিভাবে নির্ণয় করা হয়, ঋণের সুদ কিভাবে নির্ণয় করা হয়, উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করা হয়, কিভাবে মুনাফা বন্টন করতে হয় তা তোমরা শিখতে এবং লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আমি একটি উদ্দীপক উপস্থাপন করতে চাচ্ছি। দেখো উদ্দীপকটা দেখো তোমরা। সান মন অংশীদারি কারবারে দুইজন অংশীদার, তাদের মূলধন ছিল সানের 2 লক্ষ টাকা, মনের 1 লক্ষ টাকা। তাদের মুনাফা বন্টনের অনুপাত 2:1। তারা প্রত্যেকে মাসের শুরুতে যথাক্রমে 5,000 টাকা অর্থাৎ সান 5,000 টাকা, মূল 4,000 টাকা নগদ উত্তোলন করেন। সান বছরের মাঝামাঝিতে 50,000 টাকা ঋণ প্রদান করেন। মূল কারবার পরিচালনার জন্য প্রতি মাসে 2,000 টাকা বেতন পাবেন। 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে নেট লাভের জের ছিল 1,20,000 টাকা। আমাদেরকে মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের উদ্দীপক। এখন আমাদের এই উদ্দীপক থেকে আমাদেরকে কিভাবে আমরা কাজ করব। আমরা যদি একটি সৃজনশীল প্রশ্ন দাঁড় করাইতে চাই, আমরা ক প্রশ্নে মূলধনের সুদ নির্ণয় করতে বলা হলো, খ প্রশ্নে উত্তোলনের সুদ ও বার্ষিক বেতনের ব্যয় নির্ণয় করা, এবং আরেকটি হলো ঋণের সুদ নির্ণয় করা। ঋণের সুদ নির্ণয় করা। গ নম্বরের অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে ক দ্বারা শুরু করতে চাই। দেখো মূলধনের সুদ কিভাবে নির্ণয় করা হবে। মূলধনের সুদ নির্ণয় করতে গেলে আমরা প্রথমে লিখব যে অংশীদারের মূলধনের সুদ নির্ণয় করব সেই অংশীদারের নাম লিখব এবং অংশীদারের মূলধনের প্রারম্ভিক মূলধনের পরিমাণ লিখব। তারপর মূলধনের সুদের হার থাকলে সুদের সেই হার প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের মূলধন ও উত্তোলনের সুদের হার দেওয়া ছিল 10%। তাহলে সানের মূলধন ছিল 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার উপর 10% যদি আমরা প্রয়োগ করি তাহলে সুদের পরিমাণ আসে 20,000 টাকা। তাহলে সানের মূলধনের সুদের পরিমাণ 20,000 টাকা। ঠিক একই নিয়মে আমরা অংশীদারি মূল এর মূলধনের সুদ নির্ণয় করব। অংশীদারি মূল এর মূলধন ছিল 1 লক্ষ টাকা, এর উপর 10% যদি আমরা প্রয়োগ করি
তাহলে এর সুদের পরিমাণ হবে 10,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সান এবং মুন এর মূলধনের সুদ কীভাবে আমরা নির্ণয় করলাম, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। মূলধনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে মূলধনের পরিমাণ এর সাথে সুদের হারের শতকরা প্রয়োগ করলে মূলধনের সুদ নির্ণয় করা যায়। আমরা ঠিক ওই নিয়মে সান অংশীদারি কারবারের সানের এবং অংশীদারি কারবারের অংশীদার মুন এর মূলধন নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর প্রশ্নে আমরা পেয়েছি উত্তোলনের সুদ, বার্ষিক বেতন ব্যয় নির্ণয় করতে হবে এবং ঋণের সুদ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূলধনের সুদ নির্ণয় নিয়ে একটা আমরা আলোচনা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলধনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে উত্তোলনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। উত্তোলনের সুদ নির্ণয় করতে গেলে তোমাকে উত্তোলনের গড় সময় নির্ণয় করতে হবে। উত্তোলনের গড় সময় হলো, যদি প্রতি মাসের 1 তারিখে উত্তোলন করে তাহলে গড় সময় হবে প্রথম উত্তোলন পরবর্তী সময় এবং শেষ উত্তোলন পরবর্তী সময় ভাগ 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টি আমি আবার তোমাদেরকে পরিষ্কার করার জন্য বলতেছি। যদি প্রত্যেক মাসের শুরুতেই একজন অংশীদার কারবারের অংশীদার নগদ উত্তোলন করে, তাহলে 2টি উত্তোলনের সময়কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে সময় পাওয়া যাবে সেটাকে বলা হবে গড় সময়। তাহলে দেখো, যদি কোনো অংশীদার, আমি তোমাদেরকে এখানে একটু আলোচনা করতে চাই, যদি কোনো অংশীদার মাসের শুরুতেই উত্তোলন করে তাহলে প্রথম উত্তোলনটা হবে 1 জানুয়ারি হবে। 1 জানুয়ারি হবে প্রথম উত্তোলনটা হবে 1 জানুয়ারি। যে উত্তোলনটা 1 জানুয়ারি হবে তার যদি আমরা মাস গণনা করি তাহলে তাকে 12 মাসের সুদ দিতে হবে। তাহলে 1 জানুয়ারিতে যে উত্তোলন করা হয় তার সুদের পরিমাণ হবে 12 মাস। কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমরা এইভাবে হিসাব করলে প্রথম উত্তোলনের সুদের পরিমাণ হবে 12 মাস এবং বছরের শেষ উত্তোলন হবে 1 ডিসেম্বর। যেহেতু প্রতি মাসের শুরুতেই উত্তোলন করে তাহলে বছরের শেষ উত্তোলন হবে 1 ডিসেম্বর। যে উত্তোলনটা বছরের শেষে করা হয় অর্থাৎ 1 ডিসেম্বরে করা হয় তার সুদের পরিমাণ হয় 1 মাস। তাহলে প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করা হয় তাহলে তার গড় সময় হয় প্রথম উত্তোলন পরবর্তী সময় 12 মাস যোগ শেষ উত্তোলন অর্থাৎ বছরের শেষ উত্তোলনের পরবর্তী সময় 1 মাস। 12 মাস আর 1 মাস যোগ তাহলে 13 মাস হয়। 13 মাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 6.5 মাস হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করা হয় তাহলে গড় সময় হয় 6.5 মাসের। যদি প্রতি মাসে 15 তারিখে উত্তোলন করা হয় তাহলে গড় সময় হবে 6 মাস। তাহলে কিভাবে গড় সময় 6 মাস হবে? প্রথম উত্তোলন করা হবে জানুয়ারির 15 তারিখে। জানুয়ারি 15 তারিখে যদি উত্তোলন করা হয় তাহলে প্রথম উত্তোলন পরবর্তী মেয়াদ হবে 11.5 মাস। জানুয়ারির 15 তারিখ মানে জানুয়ারি মাসে হাফ, আবার এদিকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এদিকে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর 11 মাস আর জানুয়ারি মাসে হলো হাফ মাস। সেই জন্য প্রথম উত্তোলন পরবর্তী মেয়াদ হবে 11.5 মাস এবং শেষ উত্তোলন পরবর্তী মেয়াদ হবে 15 দিন বা হাফ মাস। বছরের শেষ উত্তোলন হবে ডিসেম্বরের 15 তারিখে। ডিসেম্বরের 15 তারিখে যদি উত্তোলন করা হয় সেই উত্তোলনের জন্য হাফ মাসের সুদ দিতে হবে। তাহলে যদি মাসের মাঝামাঝি বা 15 তারিখে উত্তোলন করা হয় তাহলে গড় সময় হয় প্রথম উত্তোলনের জন্য 11.5 মাস, বছরের শেষ উত্তোলনের জন্য হাফ মাস। 11.5 মাস আর হাফ মাস 12 মাস। 12 মাসকে 2 দিয়ে ভাগ করলে হয় 6 মাস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বছরের শেষে উত্তোলন করলে, বছরের মাঝামাঝি উত্তোলন করলে তাহলে সুদ দিতে হয় 6 মাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো অংশীদার প্রত্যেক মাসের শেষে উত্তোলন করে তাহলে তার সুদের গড় সময় হবে 5.5 মাস। তাহলে কিভাবে 5.5 মাস হবে? তাহলে
বছরের শুরুতেই বা প্রথমে উত্তোলন করবে প্রতি মাসের শেষে, তার মানে জানুয়ারি শেষে উত্তোলন করবে। তাহলে জানুয়ারি শেষে উত্তোলন করলে তার সুদ গণনা হবে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 11 মাস, এবং বছরের শেষ উত্তোলন করবে ডিসেম্বরের 31 তারিখে উত্তোলন করলে তার জন্য সুদের কোনো সময় নেই, 0 মাস। তাহলে 11 মাস আর 0 মাস যোগ করলে 11 মাস, একে 2 দিয়ে ভাগ করলে 5.5 মাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে আমাদের উত্তোলনের গড় সময় নির্ণয় করতে পারি সেই বিষয়টি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা সারা বুঝতে পেরেছ। এখন আমরা অংশীদারি কারবারের উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করা হয় সেটা আলোচনা করেছি, এবং আমাদের আজকে উদ্দীপকের প্রয়োগ দিয়ে সেটা আমরা আবার নতুন করে তোমাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন লক্ষ্য করো যে সান প্রতি মাসের শুরুতেই 5,000 টাকা উত্তোলন করেছে। তাহলে প্রতি মাসের শুরুতেই যেহেতু, তাহলে আমাকে 6.5 মাসের সুদ বের করতে হবে। দেখো, সান প্রতি মাসের শুরুতেই উত্তোলন করে 5,000 টাকা, এর 10% সুদ হয় 500 টাকা। একে 6.5 মাসের গড় সময় হলো 6.5 মাস। 6.5 মাস দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের গুণফল হয় 3250 টাকা। তার মানে হলো সানের উত্তোলনের সুদের পরিমাণ হবে 3,250 টাকা। ঠিক একইভাবে মুন প্রতি মাসে 4,000 টাকা উত্তোলন করে এর 10% যদি সুদ নির্ণয় করি, 4,000 টাকা 10% হয় 400 টাকা প্রতি মাসে। তাহলে 6.5 মাসের হবে 2,600 টাকা, 424 আর হলো 226 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ঋণের সুদ যদি নির্ণয় করি, দেখো এখানে সান বছরে মাঝামাঝিতে ঋণ দিয়েছে 50,000 টাকা। মাঝামাঝিতে ঋণ দিয়েছে 50,000 টাকা, তাহলে আমাকে 6 মাসে সুদ ধরতে হবে। তাহলে আমরা 6%, 50,000 টাকা যদি 6% করি তাহলে হয় 3,000 টাকা। এবং 6 মাসে যদি আমরা বের করি, 3,000কে 12 দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার সুদের পরিমাণ হয় 1,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখো অংশীদারি কারবারে ঋণের সুদের পরিমাণ আমরা নির্ণয় করতে পারলাম। ঋণের সুদের হার কিন্তু দেওয়া ছিল না, তারপরেও সুদ ধরতে হবে। অংশীদারি কারবারে ঋণের সুদের হার দেওয়া না থাকলে 6% হারে সুদ নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা ঋণের সুদ, উত্তোলনের সুদ এবং মূলধনের সুদ নির্ণয় করতে সক্ষম হয়েছ। এখন অংশীদারি কারবারের একজন পরিচালনার জন্য প্রতি মাসে 2,000 টাকা বেতন পায়। এখন পরিচালনা করেছেন কে? মুন। তাহলে মুনের বার্ষিক বেতনের পরিমাণ হবে কত টাকা? আমরা এখন যদি বের করতে চাই, মুনের বার্ষিক বেতন সমান প্রতি মাসে পায় 2,000 টাকা গুণন 12 মাস সমান 24,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুন প্রতি মাসে 2400 টাকা, প্রতি বছর 2400 টাকা বেতন পাবে। এই ছিল আমাদের আজকের ক্যালকুলেশন বা নির্ণয়। এখন আমরা আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর অংশীদারি কারবারের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সমস্যাগুলো আমরা লিখে নিবা তোমাদের খাতায়, এবং সমাধানগুলো লিখে নিবা এবং তা বারবার অনুসরণ করার চেষ্টা করবে। এখন আমরা উদ্দীপকটা রেখে আর অবশিষ্টগুলো আমরা মুছে ফেলতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্যালকুলেশন থেকে আমরা মূলধনের সুদ যদি আমরা সংরক্ষণ করি, মূলধনের সুদ সানের বের হয়েছে 20,000 টাকা, মুনের বের হয়েছে 10,000 টাকা। উত্তোলনের সুদ সানের বের হয়েছে 3,250 টাকা, মুনের নির্ণয় হয়েছে 2,600 টাকা। বেতন আমরা নির্ণয় করেছি, মুনের বার্ষিক বেতন আমাদের 24,000 টাকা নির্ণয় হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিষয়গুলো সংরক্ষণ করলাম। এখন আমরা অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব করব। সান ও
মূল অংশীদার কারবারের লাভ লোকসান আবন্টন হিসাব তারিখ 31/12/2020। আমরা লিখব ডেবিট পাস বিবরণ, টাকা বিবরণ, টাকা ক্রেডিট পাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদেরকে প্রথমেই লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব দিয়ে লিখতে হবে মূলধনের সুদ। মূলধনের সুদ যেহেতু ছান এবং মুন, ছানের মূলধনের সুদ 20,000 টাকা, মুনের মূলধনের সুদ 10,000 টাকা সমান 30,000 টাকা। তারপর আবার লিখতে হবে অংশীদারি কারবারের মূলধন হিসাবে, আবার লিখতে হবে যতগুলো আইটেম ততগুলো ব্যয়ের আইটেম মানে লিখতে হবে অংশীদারি কারবারের মূলধন হিসাব। এবার লিখতে হবে ছানের ঋণের সুদ। ছানের ঋণের সুদ, ছানের ঋণের সুদ ছিল, ছানের ঋণের সুদ ছিল আমাদের 1500 টাকা। আমরা 1500 টাকা লিখলাম। তারপরে লিখতে হবে আবার লিখতে হবে অংশীদারি কারবারের মূলধন হিসাব। এবার মুনের বেতন হিসাব। মুনের বেতনের পরিমাণ ছিল 24,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাভ লোকসান আবন্টন হিসাবের ব্যয়ের আইটেম ছিল 3টি। একটি ছিল অংশীদারদের মূলধন হিসাবের সুদ, অংশীদারদের ঋণের সুদ এবং অংশীদারের বেতন। এই 3টি ছিল ব্যয়। ক্রেডিট পাশে আমার বসবে লাভ লোকসান হিসাব, নিট মুনাফা বিডি। নিট মুনাফা আমাদের আছে, লেখা আছে। নিট মুনাফার পরিমাণ ছিল 1,20,000 টাকা। 1,20,000 টাকা। আবার এখানে লিখতে হবে অংশীদারি কারবারের মূলধন হিসাব, উত্তোলনের সুদ, ছান এবং মুন। ছানের উত্তোলনের সুদ 3250 টাকা, মুনের ছিল 2600 টাকা। এটা যোগ যদি করি 2600 যোগ 3250